হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরা জিকে সিরিজের ত্রিপুরার জিকের যে বেস্ট 500 এমসিকিউ কোশ্চেন আমরা তোমাদের দেব বলেছিলাম, যে সিরিজটা পুরোটা কমপ্লিট করলে আমরা বলেছিলাম ত্রিপুরার কোনো পরীক্ষায় তোমাদের ত্রিপুরা জিকেতে আটকাতে পারবে না। সেই সিরিজের নেক্সট ভিডিও আমরা নিয়ে এসেছি। এখানে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা ডিটেলস দেখব, প্লাস এমসিকিউ যা যা পরীক্ষায় আসতে পারে রিলেটেড যে এমসিকিউগুলো, সেগুলো আমরা 3-4টে এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি, যা আমরা পড়াই সেগুলো ভালো করে বুঝে পড়লে, প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল তোমরা কিন্তু করবে। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর আজকের টপিক হচ্ছে, যেটা আমরা এই ভিডিওতে পড়াবো, সেটা হচ্ছে রিয়াং বিদ্রোহ, রিয়াং রিভল্ট। রিয়াং রিভল্ট যেটা একটা অন্যতম বিদ্রোহ ছিল ত্রিপুরায়, যে বিদ্রোহটা শিখিয়েছে যে কি করে একজোট হলে বা কেউ একজন নেতৃত্ব দিলে সমস্যার সেই সমাধানের দিকে কিছুটাও কিন্তু এগিয়ে যাওয়া যায়। এই পুরো জিনিসটা আমরা দেখব। আর রিয়াং রিভল্টের যিনি নেতা ছিলেন, মানে যিনি বেসিক্যালি নেতৃত্ব দিয়েছিলেন, যেনার কাছে রিয়াং সম্প্রদায়ের মানুষেরা অ্যাপ্রোচ করেছিলেন, ওনার প্রত্যেকটা জায়গা কিন্তু হিস্টোরিয়ানস যারা আছেন বা বিভিন্ন বড় বড় কলেজের প্রফেসররা, এমনকি ইউটিউবে তোমরা দেখে নিও, ডকুমেন্টারিও আছে, সাউথ ইন্ডিয়া থেকে দক্ষিণ ভারতের ইউনিভার্সিটি থেকে পর্যন্ত এই রিয়াং রিভল্ট নিয়ে স্টাডি করতে ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু ওনারা ঘুরেছেন। ঠিক আছে, যেমন বগাফা, বিলুনিয়া সাব ডিভিশনের আন্ডারে ইত্যাদি বিভিন্ন জায়গায়। ঠিক আছে, পুরো জিনিসটা আমরা দেখিয়ে দেব বা তোমাদের বলে দেব কি কি প্রশ্ন আসতে পারে এই রিয়াং রিভল্ট থেকে আসন্ন সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর শেয়ার করবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, টিআরবিটি এসটিজিটি 700 শূন্য পদে নিয়োগ, সোশ্যাল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি। এসটিপিজিটি টিআরবিটির পলিটিক্যাল সায়েন্সের কমপ্লিট নোটস। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, সেটার কমপ্লিট নোটস। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস। টিপিএসসি স্টেনোগ্রাফার বা জুনিয়র পিএ গ্রেড 2 100টা শূন্য পদের প্রিলিমস মেন্সের কমপ্লিট নোটস। টিপিএসসির অন্যান্য শূন্য পদের পরীক্ষার নোট, যেমন কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি সহ সমস্ত পরীক্ষার কমপ্লিট নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশনটা বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখো, রিয়াং রিভল্ট যা যা প্রশ্ন আসে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না এই রিয়াং রিভল্ট থেকে, যদি তোমরা এই ভিডিওটা দেখে নাও। আজকে আমার কিছু আর্জেন্ট কাজ আছে, তার জন্য কুইকলি আমরা পড়িয়ে দিচ্ছি, কিন্তু এতটুকু গ্যারান্টি দিচ্ছি কোনো কিছু আমরা মিস করব না। রিয়াং রিভল্ট হয়েছিল, ভালো করে ভলিউমটা বাড়াও, রিয়াং রিভল্ট হয়েছিল 1942 থেকে 1943 সনে ত্রিপুরায়। ঠিক আছে, আর এই রিয়াং রিভল্টটা হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, যিনাকে বলা হতো ফাদার অফ মডার্ন আর্কিটেকচার অফ ত্রিপুরা। ফটো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, উনার যিনি ওয়াইফ ছিলেন,
কাঞ্চনপ্রভা দেবী উনি কিন্তু যেই মার্জার এগ্রিমেন্টটা কিন্তু সাইন করেছিলেন। উনার পরে শ্রী কিরিট বিক্রম মাণিক্য উনি কিন্তু নমিনাল কিং ছিলেন বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স বা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স বা বিফোর দ্য মার্জার অফ ত্রিপুরা উইথ ইন্ডিয়া। ঠিক আছে, ত্রিপুরার ভারতের সাথে যুক্ত হওয়ার আগে যদি জিজ্ঞেস করে লাস্ট কিং ছিলেন কিরিট বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, ফুল টাইম কিং ছিলেন বীর বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, আর রিজেন্সি কাউন্সিল অফ রিজেন্সি একটা ফর্ম করেছিলেন মানে পুরো কিংডমটাকে পরিচালনা করার জন্য শ্রীমতী কাঞ্চনপ্রভা দেবী। উনি কিন্তু ত্রিপুরার যেই মার্জার এগ্রিমেন্ট উনি কিন্তু সাইন করেছিলেন। সেগুলো অন্য ইতিহাস, আমরা অন্য আরেকদিন পড়ব। ঠিক আছে, আমরা যেটা তোমাদের বলতে এসেছি সেটা হচ্ছে রিয়াং বিদ্রোহ। রিয়াং তোমরা মনে রাখবে একটা ট্রাইবাল গ্রুপ ত্রিপুরাতে, যাদের কনসিডারেবল অ্যামাউন্ট অফ পপুলেশন কিন্তু ত্রিপুরায় আছে। তখনও ছিল, কখন? যখন বীর বিক্রম কিশোর মাণিক্য যখন ত্রিপুরার মহারাজা ছিলেন। উনার মহারাজা থাকাকালীন সময়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বারবার কোশ্চেনে জিজ্ঞেস করে সেটা হচ্ছে রিয়াং বিদ্রোহ। উনার অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ফেইলিওরের কারণে এই বিদ্রোহটা কিন্তু ত্রিপুরায় অনুষ্ঠিত হয়েছিল। এই মানে বেসিক্যালি সেটা বলা হয় যে রিয়াং সম্প্রদায়ের মানুষদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিটমেন্ট করা হতো। সেকেন্ড ক্লাস মানে সুযোগ সুবিধা ওনারা কম দিতেন, কিন্তু আবার কোনোখানে যুদ্ধক্ষেত্রে যেতে হলে সোলজার্স লাগতো, সৈন্য লাগার প্রয়োজন হলে রিয়াং মানুষদের থেকে চাওয়া হতো রাজার পক্ষ থেকে। সেটার এগেনস্টে একটা বিদ্রোহ হলো। এখানে পুরো ঘটনাটা কি হলো? ঘটনাটা হয়েছে যে রিয়াং যেই সোসাইটি আছে, রিয়াং সোসাইটির মধ্যে যিনি একটা গ্রামের হেড, মানে সবচেয়ে উঁচু স্থানে যে ব্যক্তি, হেডম্যান বলা হয়, উনাকে বলা হয় চৌধুরী। এটাও পরীক্ষায় আসে, উনাকে বলা হয় চৌধুরী রিয়াং সোসাইটিতে। ঠিক আছে, এই চৌধুরী পদটাকে কিন্তু বলা হয় রে, RAY, রেও কিন্তু বলা হয়। ঠিক আছে, তখন বিদ্রোহটা শুরু হবে তার কিছুদিন আগে তখন এই রিয়াং সোসাইটির যিনি রে ছিলেন বা চৌধুরী ছিলেন, উনি ছিলেন দেবী সিং চৌধুরী। এই চৌধুরী টাইটেলটা কিন্তু উনি হেডম্যান দেখিয়ে কিন্তু উনি পেয়েছেন, দেবী সিং চৌধুরী। ঠিক আছে, তারপর কি হলো? সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু খগেন্দ্র রিয়াং একজন লোক ছিলেন, খগেন্দ্র রিয়াং উনি রাজার মহারাজা তখন ছিলেন বীর বিক্রম কিশোর মাণিক্য। উনার সাপোর্ট পেয়ে উনি ইলিগেলি ফোর্সফুলি উনি এই দেবী সিং চৌধুরীকে সরিয়ে উনি হয়ে গেলেন চিফ অফ দ্য রিয়াং কমিউনিটি বা রিয়াং সোসাইটি দেবী সিং এর বদলে। রিয়াং মানুষেরা চাইতেন না, তবুও রাজাকে কনভিন্স করে এই খগেন্দ্র রিয়াং হয়ে গেলেন কি রে বা হেডম্যান, ভিলেজ হেডম্যান বা চৌধুরী অফ দ্য রিয়াং সোসাইটি। এখান থেকেই শুরু প্রবলেম। ঠিক আছে, উনি এই যে এখন ভিলেজ হেডম্যান আছেন কে? খগেন্দ্র রিয়াং। ভালো করে মনে রাখবে নামগুলো, খগেন্দ্র রিয়াং। ঠিক আছে, উনি রিয়াং কমিউনিটির মানুষদের কথা শুনতেন না। উনাকে মানা হতো যে হি ওয়াজ ভেরি ভেরি সেলফিশ। ঠিক আছে, এক চিটিয়ে মেজাজ, যেটা উনি বলতেন সেটাই উনি মানতেন। ঠিক আছে, আর উনি কি করেছেন? উনি মানে ভিলেজ হেডম্যান হওয়ার পর ফোর্সফুলি রাজাকে কনভিন্স করে ভিলেজ হেডম্যান হওয়ার পর উনি যে ঘর চুক্তি ট্যাক্স মানে হাউস ট্যাক্স, ঘরের যে ট্যাক্স দিত রিয়াং সম্প্রদায়ের মানুষেরা, যেই মানে রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন বা মহারাজার যেই প্রশাসন ওনাদেরকে যে ট্যাক্স দিত, সেটা উনি উনার মর্জি মাফিক বাড়িয়ে দিলেন। তার জন্য রিয়াং সম্প্রদায়ের মানুষেরা, যেনারা মেইনলি কৃষির উপরে ডিপেন্ডেন্ট ছিল, ওনাদের উপর অনেক বোঝা হয়ে গেল এই কর বা ট্যাক্সের। ঠিক আছে, এই চৌধুরী খগেন্দ্র রিয়াং উনি রিয়াং সম্প্রদায়ের মানুষের কোনো কথাই উনি শুনতেন না। এইভাবে অনেক দিন কেটে যাচ্ছিল, রিয়াং সম্প্রদায়ের মানুষেরা অনেক কষ্টে দিন কাটাচ্ছিলেন। তারপর না পেরে ওনারা রতনমণি নামক এক ব্যক্তির কাছে ওনারা অ্যাপ্রোচ করে বলেন যে আমাদের এই জিনিসটা থেকে আমরা মুক্তি চাই। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই রতনমণি যিনি, উনি হচ্ছেন রিয়াং রিভল্টের মেইন পার্সন, যেটা প্রশ্নতে কিন্তু জিজ্ঞেস করে। রতনমণি বেসিক্যালি কোথায় থাকতেন? অরিজিনালি বাংলাদেশের যে চট্টগ্রাম পাহাড় আছে, চিটাগং হিলস, সেখানে রামছিরা ভিলেজ আছে, রামছিরা গ্রাম
সাব ডিভিশন হচ্ছে রামগড় সাব ডিভিশন, রামছিরা গ্রাম রামগড় সাব ডিভিশন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে থাকতেন রতনমণি। ওনার কাছে রিয়াং সম্প্রদায়ের মানুষেরা গেলেন, ঠিক আছে। তারপর উনি এই রিয়াং সম্প্রদায়ের মানুষের কথা জানলেন, উনি মনে মনে স্থির করলেন সবাইকে একত্রিত করে এই জিনিসটা রাজাকে বোঝাতে হবে যে রিয়াং পিপলদেরকে এইভাবে ট্রিটমেন্ট করা একদম ঠিক হচ্ছে না, ঠিক আছে। তারপরে উনি সেটেল হলেন ত্রিপুরায় এসে বিলুনিয়া সাব ডিভিশনে। বিলুনিয়া সাব ডিভিশনের একটা জায়গা আছে তোমরা নিশ্চয়ই জানো, বগাফা। এই বগাফা বিলুনিয়া সাব ডিভিশনে রতনমণি 1937 সনে উনি সেটেল হলেন, ঠিক আছে। আর উনি খুব ধর্ম মানতেন, হিন্দু ধর্ম। উনি সবসময় ওম প্রাণ রামা একটা মন্ত্র আছে উনি কিন্তু জপ করতেন। এই রতনমণি হচ্ছেন রিয়াং সম্প্রদায়ের মানুষের জন্য হিরো, ঠিক আছে। হিরো কেন আমরা বলছি, এই রতনমণি উনি ওনার বাবার সাথে এসে, ওনার বাবার নাম ছিল নীলকমল নোয়াতিয়া, নীলকমল নোয়াতিয়া, তাই রতনমণিকে ফুল নেম বলা হয়, রতনমণি নোয়াতিয়াও কিন্তু বলা হয়, ঠিক আছে। আমরা অনেক খুঁজে ত্রিপুরার হিস্ট্রি পাওয়া কিন্তু অনেক কঠিন, ঠিক আছে। যদি কিছু মিস্টেক হয় প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ অনেক কষ্ট করে এগুলো অনেক ভেতর থেকে খুঁজে বের করতে হয়, কারণ রিসোর্সেস আর ভেরি ভেরি লিমিটেড। সো কি বললাম, বিলুনিয়া সাব ডিভিশনে বাবাকে নিয়ে উনি সেটেল হলেন। উনি সবসময় মন্ত্র পড়তেন ওম প্রাণ রামা, ঠিক আছে। আর উনি পুরাণ, হিন্দু ধর্মের পুরাণ, রামায়ণ, মহাভারত, সেগুলোর উনি মাস্টার ছিলেন, পুরো ঘটনা জানতেন। আর এগুলোর ব্যাপারে রিয়াং সম্প্রদায়ের মানুষদেরকে শিক্ষা দিতেন, ঠিক আছে, শিক্ষা দিতেন রিয়াং সম্প্রদায়ের মানুষদেরকে। তারপর ওনার ফলোয়ার আস্তে আস্তে বেড়ে গেল, রিয়াং কমিউনিটির মানুষেরা ওনার সাথে আরও যুক্ত হতে থাকলো, ঠিক আছে। স্পেসিফিক্যালি রিয়াং আর নোয়াতিয়া সম্প্রদায়ের মানুষেরা ওনার সাথে যুক্ত হতে থাকলো, ঠিক আছে। তারপর তীর্থমুখে একটা ঘটনা হলো তখনের দিনে। তীর্থমুখ তোমরা সবাই জানো, তীর্থমুখ থেকে কিন্তু গোমতী নদীর উৎপত্তি, রাইমা আর শর্মা দুটো নদী কিন্তু মিলিয়ে, ঠিক আছে। এই তীর্থমুখ মেলা যেটা হয় পৌষ সংক্রান্তির দিন, এখনো হয় পৌষ সংক্রান্তির দিন, এটা মানা হয় পৌষ সংক্রান্তির দিন তীর্থমুখে গিয়ে সেইখানে নদীর জলে ডুব দিলে সমস্ত পাপ কিন্তু ধুয়ে মুছে যায়। সো এই পৌষ মেলা তখন অনুষ্ঠিত হচ্ছিল। সো এই যে রতনমণির যারা ফলোয়ার ছিলেন তখন সেই সময় গিয়ে তীর্থমুখের মেলায়, যেটা পৌষ সংক্রান্তিতে হয়, ব্রাহ্মণ যারা মন্ত্র পড়ছিলেন ওদেরকে মন্ত্র পড়তে মানা করলেন। এটা একটা বড় ইস্যু হয়ে গেল। ফাইনালি এই কথাটা চলে গেল মহারাজার কানে যে এমন একজন আছেন রতনমণি, যিনি ইনফ্লুয়েন্স করছেন, ওনার যে ফলোয়ার্সরা এইরকম ব্রাহ্মণদেরকে বাধা দিয়েছে পৌষ সংক্রান্তির মেলার সময় তীর্থমুখে মন্ত্র পড়তে, ঠিক আছে। এটা শুনে রাজা তুরন্ত মানে একদম তাড়াতাড়ি অর্ডার দিলেন অ্যারেস্ট করতে রতনমণিকে অ্যারেস্ট করতে অর্ডার দিলেন। ওনাকে অ্যারেস্ট করে আগরতলাতে এনে রাখা হলো। কিন্তু এই অ্যারেস্ট কোনো কাজে লাগেনি। রতনমণি কিন্তু ফাইনালি সেখান থেকে এসকেপ হয়ে গেল, সেখান থেকে কিন্তু বেঁচে গেল, ঠিক আছে। মানে এই যে আটকে রেখেছিল, বন্দি করে রেখেছিল, সেখান থেকে কিন্তু ছুটে গেল, ঠিক আছে। তারপর ছোটার পর এই রতনমণি উনি কিন্তু পার্মানেন্টলি তীর্থমুখে কিন্তু উনি সেটেল হয়ে গেছিলেন, তীর্থমুখে সেটেল হয়ে গেছিলেন। এটা দুটো ভাগ গেল, ঠিক আছে। একটা ছিল চৌধুরী যেটা আমরা বললাম, তারপর আরেকটা ছিল রতনমণির ইনিশিয়াল স্টোরিটা। এবার আসো ফাইনাল পার্টটা, তারপর কুইকলি 4টা এমসিকিউ দেখিয়ে তোমাদের আমরা শেষ করে দেব। আশা করছি সবগুলো কোশ্চেন রিয়াং রিভোল্ট থেকে তোমরা পারবে, ঠিক আছে। তখনই হয়ে গেল ওয়ার্ল্ড ওয়ার 1939 সনে। আবার চলে আসো তোমরা, 1939 সনে ওয়ার্ল্ড ওয়ার, বিশ্বযুদ্ধ লেগে গেল। তখন বিশ্বযুদ্ধের কারণে চারিদিকে ফ্যামাইন লেগে গেল, খাদ্যর সংকট, ঠিক আছে। মানুষ খেতে পারছে না, কাজের সংকট, চারিদিকে একটা খুব খারাপ অবস্থা হয়ে গেল, ঠিক আছে। আর সমস্ত জিনিসের এই যুদ্ধের কারণে প্রাইসও কিন্তু বেড়ে গেল, দাম বেড়ে গেল সমস্ত জিনিসের। তখন বীর বিক্রম কিশোর মানিক্যর একটা স্টেপ এই রিয়াং সম্প্রদায়ের মানুষদেরকে কিন্তু আরও সেখানে কিন্তু এই রিভল্টের দিকে ঠেলে দিল, মানে আরও অ্যাগ্রেসিভ করে দিল। সেটা হচ্ছে এই যুদ্ধের সময় যখন মানুষ খাওয়া পাচ্ছিল না, তখন বীর বিক্রম কিশোর মানিক্য উনি কী করেছিলেন, উনি শুধু আগরতলার যেই মানুষেরা ছিলেন, আগরতলার মানুষদের জন্য উনি চাল বা খাওয়া এনে এদের খাওয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু আগরতলার বাইরের যে জায়গাগুলো, স্পেসিফিক্যালি অমরপুর, উদয়পুর, বিলুনিয়া, সাব্রুম, এই জায়গার মানুষদের জন্য কোনো খাওয়ার ব্যবস্থা করেনি রয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন।
কিন্তু এই রতনমণির যারা ফলোয়ার ছিলেন, রতনমণি তখন কোথায় থাকতেন? তীর্থমুখে। রতনমণির ফলোয়াররা কি করলেন? ওনারা একটা ধর্মগোয়ালা এস্টাবলিশ করলেন, ধর্মগোলা, যেখানে ওনারা খাওয়া সেখানে স্টক করে কিন্তু রাখতেন। ঠিক আছে, তো সেখানে কি হলো, এই খাওয়ার ব্যবস্থা করছিল না রাজাদের পক্ষ থেকে। ঠিক আছে, অতিরিক্ত হাই ট্যাক্স দিচ্ছিল রিয়াং সম্প্রদায়ের মানুষেরা। রতনমণি রিয়াং সম্প্রদায়ের মানুষদেরকে লিড করার জন্য নেতৃত্ব দিচ্ছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে পুরো স্টোরিটা। তারপর কি হলো? তারপর আরেকটা স্টেপ হলো যেটা আরও খেপিয়ে দিল রিয়াং সম্প্রদায়ের মানুষদের, সেটা হচ্ছে মহারাজার তরফ থেকে অর্ডার এলো যে বিশ্বযুদ্ধতে অংশগ্রহণ করার জন্য সৈন্য লাগবে, সৈন্য নিয়ে এসো রিয়াং সম্প্রদায়ের মানুষদের থেকে। এত কিছু দেখে, এমন রাজাদের থেকে এমন ট্রিটমেন্ট পেয়ে, খাওয়ার ব্যবস্থাও করছে না, ট্যাক্সও বেশি নিচ্ছে, কোনো দিকে কোনো সুবিধা পাচ্ছে না, এই যখনই ডাকলো রাজা যে সৈন্য হয়ে যেতে হবে, কমপ্লিটলি মানা করে দিল রিয়াং সম্প্রদায়ের মানুষেরা। ঠিক আছে, কমপ্লিটলি মানা করে দিল যে আমরা যাব না সৈন্য হয়ে, আমরা কোনো ট্যাক্সও দেব না আর, কারণ খাদ্যশস্যের প্রচণ্ড সংকট, খাওয়ার প্রচণ্ড সংকট ছিল তখন। ঠিক আছে, তখন এই কথাটা আবার রাজার কাছে গেল। রাজা 25 জন সৈন্য পাঠালেন, 25 জন সৈন্য পাঠিয়ে রিয়াং সম্প্রদায়ের মানুষদের অনেক বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে দিলেন। তারপর কি হলো, এই রতনমণির ফলোয়ার্সদেরকে অ্যারেস্ট করা হলো, রতনমণিকে আবার অ্যারেস্ট করা হলো। সেখানে ব্রিটিশ সোলজার্স, ঠিক আছে, ব্রিটিশ সোলজার্সদের দ্বারা রতনমণি সেখান থেকে পালিয়ে গেছিলেন, অ্যারেস্ট করা হলো ফ্রম চিটাগং হিল ট্র্যাক্স, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে ব্রিটিশ সৈন্য দিয়ে অ্যারেস্ট করা হলো রতনমণিকে। ওনাদের ফলোয়ার্সদেরকে রাজারা কিন্তু অ্যারেস্ট করে নিলেন। ঠিক আছে, ব্রিটিশ সৈন্যরা অ্যারেস্ট করে রতনমণিকে পরে পাঠিয়ে দিলেন আগরতলা সেন্ট্রাল জেলে, আগরতলা কেন্দ্রীয় যেই জেল আছে সেখানে পাঠিয়ে দিলেন। আর মহারাজার যিনি মামা ছিলেন, মামার নাম ছিলেন ব্রজলাল কর্তা। মহারাজার যিনি প্যাটার্নাল আঙ্কেল ছিলেন, এটা মানা হয়, বিভিন্ন বইয়ে লেখা আছে যে উনি এতটাই মেরেছিলেন, সেখানে বলা হলো রতনমণি আনন্যাচারাল ডেথের কারণে মারা গেছে। ঠিক আছে, আনন্যাচারাল ডেথের কারণে মারা গেছে। সেখানেই কিন্তু পুরো রিভোল্ট শেষ, যে রিয়াং সম্প্রদায়ের মানুষেরা রাজার কোনো কিছু মানছিলেন না, সেটা পুরো সেখানে কিন্তু শেষ হয়ে গেল। মানে ফলোয়ার্সদেরকে অ্যারেস্ট করে রতনমণিকে সেখানে মেরে ফেলা হলো। ফলোয়ার্সদেরকে অ্যারেস্ট করে সেখানে কি হলো, কোর্টে ট্রায়াল করানো হলো, একটা স্পেশাল কোর্টে, আর অনেককে ছেড়ে দেওয়া হলো এটাই বলে, কন্ডিশনে যে তোমরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করবে। ফাইনালি সবাই গিভ আপ করে দিল। এইভাবেই রিয়াং রিভল্ট থেমে গেল। এভাবে কি হলো, রিয়াং রিভল্ট কমপ্লিট। এটাই হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য, এটা লাগবে। আর এখনও রিয়াং রিভল্ট যেই জায়গা থেকে শুরু হয়েছিল, স্পেসিফিক্যালি রিয়াং সম্প্রদায়ের যিনি হিরো রতনমণি নোয়াতিয়া, ওনার সেই জায়গাগুলো দেখতে বাইরে থেকেও কিন্তু অনেক রিসার্চার যারা ওনারা কিন্তু আসেন। কারণ এই যেই অ্যাডমিনিস্ট্রেশন, বারবার কিন্তু একটা জিনিস হিস্টোরিয়ানসরা বলে, আমরা অনেক ভিডিও দেখেছি, তারপর তোমাদের এই কথাগুলো বলছি, যে রতনমণি যিনি ছিলেন উনি কিন্তু রাজার এগেনস্টে ছিলেন না, উনি কিন্তু রাজার পক্ষেই ছিলেন, কিন্তু রাজার যে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর যে একটা একটা যে তারিকা তোমরা বলতে পারো, সেটার এগেনস্টে ছিলেন, যে রিয়াং সম্প্রদায়ের মানুষদেরকে অপ্রেস বা সাপ্রেস উনি করে রেখেছেন। ঠিক আছে, ওনাদের দিকে দেখছেন না, সেটার এগেনস্টে উনি লড়াই করেছিলেন। তার জন্য উনি হিরো। আজও ওনার জায়গাগুলো আছে, তোমরা বিভিন্ন ভিডিও দেখে নিও। বাইরের অনেক প্রফেসর এসে, যারা স্পেসিফিক্যালি হিস্ট্রিতে ইন্টারেস্ট, ওনারা কিন্তু নর্থ ইস্টের রিভল্ট যখন পড়ে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিদ্রোহের ব্যাপারে যখন পড়ে, তখন রিয়াং রিভল্টের জায়গাগুলো দেখতে কিন্তু ওনারা কিন্তু আসেন, যে কোথায় রতনমণি সেখানে ধ্যান করতেন, কোথায় উনি রেস্ট করতেন, কোথায় উনি ফলোয়ার্সদের উদ্দেশ্যে কথা বলতেন, কোথায় উনি থাকতেন, সবগুলো কিন্তু ওনারা দেখতে আসেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিয়াং রিভল্ট কমপ্লিট। এইবার আমরা কিছু এমসিকিউ দেখে নিই, আমরা আশা করছি তোমরা আর আটকাবে না। ঠিক আছে, প্রথম, দ্য রিয়াং ব্রু রিভল্ট ইন ত্রিপুরা টুক প্লেস ডিউরিং দ্য রেইন অফ হুইচ মহারাজা? ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ কোন মহারাজার শাসনকালে সংগঠিত হয়েছিল? আশা করি ভেরি ইজি তোমরা পারবে, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। তারপর, হু ওয়াজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট লিডার্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিয়াং রিভল্ট? রিয়াং বিদ্রোহের সাথে যুক্ত অন্যতম নেতা কে ছিলেন? রতনমণি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, দ্য মেইন কজ অফ রিয়াং রিভল্ট ওয়াজ? রিয়াং বিদ্রোহের প্রধান কারণ কি ছিল?
রাজকর্মচারীদের অত্যাচার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জোরপূর্বক শ্রম, অপারেশন বাই দ্য রয়্যাল অফিসিয়ালস অ্যান্ড ফোর্সড লেবার ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু। আশা করি বুঝতে পেরেছ ওনাদেরকে যেই সোলজার হিসেবে নেওয়ার জন্য রাজা থেকে রিকোয়েস্ট আসছিল। আর এটা একটা ফটোটা তোমরা দেখে রাখো, হিরো রতনমণির একটা স্ট্যাচু কিন্তু আসামে আছে, তোমরা আসামে গেলে দেখতে পারবে। আসাম মানে সরকারের দ্বারা নর্থ ইস্ট বিভিন্ন রিভল্টের যে হিরোসরা ওনাদের কিন্তু স্ট্যাচু কিন্তু ইরেক্ট করা হয়েছে, যার মধ্যে রতনমণির স্ট্যাচু কিন্তু ত্রিপুরা থেকে কিন্তু আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে অরিজিনাল রতনমণি। এটা মানা হয় উনি গলায় কিন্তু রুদ্রাক্ষর মালা কিন্তু পরতেন, ওনার যে ফলোয়ার্সরা ওনারাও কিন্তু রুদ্রাক্ষের মালা কিন্তু পরতেন। তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্যাচুর মধ্যে উনি কিন্তু রুদ্রাক্ষর মালা কিন্তু পরে আছেন। ঠিক আছে, সো দ্য কারেক্ট আনসার ইজ অপারেশন বাই রয়্যাল অফিসিয়ালস অ্যান্ড ফোর্সড লেবার ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু। তারপর নেক্সট লাস্ট কোশ্চেন, দ্য রিয়াং রিভল্ট ডেমনস্ট্রেটেড হুইচ অ্যাসপেক্ট অফ ত্রিপুরাস ট্রাইবাল সোসাইটি। রিয়াং বিদ্রোহ ত্রিপুরার উপজাতীয় সমাজের কোন দিকটি প্রকাশ করেছিল? আনসার হচ্ছে ট্রাইবাল ইউনিটি এগেইনস্ট অপারেশন, শোষণের বিরুদ্ধে উপজাতীয় ঐক্য। ঠিক আছে, সবাই মিলে সেই ট্যাক্সের বিরুদ্ধে, খাদ্যশস্যের সংকটের জন্য রাজা যে কিছু করছে না সেটার বিরুদ্ধে। ঠিক আছে, মানে কি বলবো, সৈন্য হয়ে রাজাদেরকে হেল্প করা সেটার বিরুদ্ধে কিন্তু ওনারা কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন, একত্রিত হয়ে সেটার বিরুদ্ধে ওনারা কিন্তু সংগ্রাম কিন্তু ঘোষণা করেছিলেন। সো কারেক্ট আনসার ইজ ট্রাইবাল ইউনিটি এগেইনস্ট অপারেশন, শোষণের বিরুদ্ধে উপজাতীয় ঐক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার এই রিয়াং রিভল্ট থেকে পৃথিবীর যেই জায়গায় কোনো কোশ্চেন আসুক তোমরা কিন্তু আনসার করতে পারবে, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে তোমাদের বলছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। সমস্ত চাকরি প্রত্যাশীরা এই দুর্দান্ত ভিডিওটা দেখে এক ইম্পর্টেন্ট ক্লাসটা আমাদের একটা ভিডিওর মাধ্যমে যাতে করে নিতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য নোটস নিতে, বিভিন্ন পরীক্ষার, তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রাখলে এইভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।